রমজান মাসেরই প্রথম দিকের এই ভিডিওটা। তো আমি আর আমার ছোট ছেলের জন্য রান্নাটা করে নিচ্ছি। আমরা দুই মা ছেলেতে এই রান্নাটা খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ছোটোখাটো রান্নাবাড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের কিছু কথাও শেয়ার করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট একটা কুকারের মধ্যে করে এখানে কিন্তু প্রথমে আগে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। একটু তেল দিয়েছি, এটা সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি আমি। ইদানিং আমার বাড়িতে সানফ্লাওয়ার অয়েল খাওয়া হচ্ছে, কারণ একেবারে বুকের ভিতর ধরপড় করে, এরকম করে বিভিন্ন রকম প্রবলেম হয় শারীরিক। আমি তো থাইরয়েডের রুগী, সেই জন্য বুক ধরপড় করা তো আমার লেগেই আছে। তো এটা হরমোনজনিত একটা প্রবলেমের জন্যই মূলত হয়। তো তার জন্য সানফ্লাওয়ার অয়েল এনেছি, দেখি কতটা উপকারে দেয়। তো মাস দুয়েক হলে খাচ্ছি, ভালো রেজাল্ট পেলে আপনাদেরকে বলবো নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মরিচগুলো খুব বেশি পোক্ত নয়, একটু কচি টাইপেরই। তো দিলাম আর কি, দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি করে ভালো করে ভাজতে হবে না। আর আজকে যে সাদা পোলাওটা রান্না করছি, মূলত এই সাদা পোলাওটা হচ্ছে ইফতারির সময় আমরা খাই, পাতে পাতে একটু করে নেওয়া হয় আর কি। খুবই অল্প পরিমাণে এখানে নেওয়া হচ্ছে। তো রাইস কুকারের যে ছোট পটটা থাকে, সেই পটটা দিয়ে 2 পট নেওয়া হয়েছে এখানে চাল, চিনি গুঁড়া চাল। তো আমি একটুখানি জিরা দিয়ে ফোড়ন দিয়ে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আর চাল ধুয়ে পানি ছড়াতে রেখে দিয়েছি আমি অলরেডি। আর পানির কোনো মাপযোগ করিনি, এমনিতেই ছোট করে রান্না করছি, দেখতে পাচ্ছেন খুবই অল্প। সেজন্য খুব একটা মাপযোগ দিয়ে পানি করছি না, ওই চোখ আন্দাজে দিয়ে আর কি রান্না করেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এর সঙ্গে আমি আমার ছোটোবেলার একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আর আমার পরের যে ভাইটা, আমরা যখন ছোটোবেলায় ছিলাম, তো আমার ওই ভাইটা একটু চুপচাপ থাকতো, কথা কম বলতো, আর প্রচুর বুদ্ধি খাটাতো। সে খুব ঘুড়ি বানাতে পারতো, মানে ওই বয়সে একটা বাচ্চা ঘুড়ি বানাতে পারে না, সে কিন্তু বানাতো। ওই ক্লাস 3তে পড়ার মতো বয়স, ওই টাইপে তো বাচ্চারা বড়দের উপর নির্ভরশীল হয় ঘুড়ি বানাতে গেলে, কোনো খেলনা তৈরি করতে গেলে। কিন্তু আমার ওই ভাইটা, সে নিজের থেকে তৈরি করতে পারতো, সে কথা বলতো না, যেটা একবার চোখ দিয়ে দেখবে সেটাই সে তৈরি করে ফেলবে, এরকম আর কি। তো আমি মেয়েদের খেলা খুব কমই খেলতে পারতাম, আমার ভাইয়ের সঙ্গে আমাকে বেশিরভাগ খেলতে হতো। আমাদের বড় একটা উঠান ছিল, একটা দোতলা বাড়ির নিচতলাতে থাকতাম, আর বাড়িতে উঠান ছিল একটা বড়। তো 2টা রুম নিয়ে আমরা থাকতাম, বড় বড় আগেকার রুমগুলো, স্কোয়ার মতো মাপের। তো খুব সুন্দর করে আমাদের সাজানো গোছানো একটা পরিবার ছিল। তো এরকম আর কি, আমি ওই উঠানেই বসে ভাইয়ের সঙ্গে গুটি খেলতাম, মার্বেল যাকে বলে, আমরা গুটি বলি। তো ওই মার্বেল খেলতাম, ঘুড়ি উড়াতাম, তারপরে ডাংগুলি খেলতাম। আপনারা ডাংগুলি খেলেছেন কি না জানি না, এটা অবশ্য ছেলেদের খেলা, কিন্তু আমি আমার ভাইয়ের সঙ্গে খেলতাম, কারণ আমার ভাইয়ের কোনো খেলার সঙ্গী ছিল না, আর আমারও সেভাবে বাইরে খুব একটা তখন যাওয়া হতো না আর কি। তো অধিকাংশ সময় এই খেলাগুলোই খেলতাম। তো এক সময় দেখা যেত যে আমার বড় আম্মা এসছে আমাদের বাড়িতে, আমার মায়ের নানি। তো আসার পরে আমার ভাইয়ের জন্য অনেক কিছু নিয়ে আসতো। সে আবার বড়াম্মা আমার ভাইটাকে বেশি ভালোবাসতো। তো আমরা অনেক সময় মজা করে বলতাম, এই তুই তো বড়াম্মার ছেলে, আমরা আব্বা আম্মার ছেলে আর তুই বড়াম্মার ছেলে, এরকম করে বলতাম। আমরা আব্বা আম্মার বাচ্চা আর তুই বড়াম্মার বাচ্চা, এরকম করে বলতাম। তো বড়াম্মা যেটাই বাড়িতে থেকে আনুক, টাকা পয়সা খাবার দাবার যেটাই আনুক, আমাদেরকে একটুও দিত না, একটু টেস্ট করার জন্যও দিত না। ওকে ঘরের মধ্যে লুকায় রেখে খাওয়াতো। তো প্রায় দিনই দেখা যেত বড় বড় কলার ছড়ি সহ ওকে খাটের নিচে ঢুকাই দিছে, অথবা এক ঝুড়ি কমলা সহ ওকে খাটের নিচে ঢুকায় রাখছে, যে এখান থেকে বের হবি না, খাটের নিচে খেয়ে খেয়ে তারপরে বের হবি। বুঝেন অবস্থা, এরকম কি কারো ফ্যামিলিতে হয়? তা আমাদের শৈশবে কিন্তু এরকম দেখেছি। তো একদিন হলো কি, আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো গোটা এলাকা মুল্লুক ঘুরে এসে কান্না শুরু করে দিয়েছি বাড়িতে। তো আম্মা বলতেছে, কী হয়েছে, তুই কাঁদতেছিস কী জন্য? তো আমি বললাম যে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। আমার ভাইয়ের নাম রোকন। তো রোকনকে খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পেলাম না, সবখানে দেখে আসছি, কোথাও নাই, কেউ আমার ভাইকে দেখেও নি। প্রথমে আম্মাই আমাকে বলছিল যে রোকন কোথায়, রোকনকে দেখতেছি না, দেখতো রোকন বাইরে আছে কিনা, একটু খুঁজে আন। তো আম্মার কথা মতো আমি পুরা এলাকা খুঁজে আসছি, রোকন কোথাও নাই। বাড়িতে এসে আমি কান্না করতেছি। তো এরকম অবস্থায় আম্মা আমাকে দেখে বলতেছে, কী হয়েছে, তুই কান্না করতেছিস কী জন্য? তখন আমি বলতেছি যে আম্মা, আপনি তো রোকনকে খুঁজে আসতে বলছেন, আমি পুরা এলাকা খুঁজে আসছি, কোথাও রোকনকে পাইনি। তো এরকম বলছি। তো আম্মা খুব হাসতেছে আমার কান্না দেখে। তখন আমি বললাম যে আম্মা, আপনি হাসতেছেন কী জন্য? তো বলছে, খাটের নিচে যেয়ে দেখ, খাটের নিচে রোকন ঘুমাচ্ছে।
তো সত্যিই সেদিন দেখি যে এক গাদা কলার খোসা পড়ে আছে সামনে, আর রোকন মেঝেতে মাথা রেখে দিব্যি ঘুমাচ্ছে, কলা খেয়ে পেট ভরে খাটের নিচে ঘুমাচ্ছে। তো এই রকম ছিল বড়ম্মার আদর রোকনের সঙ্গে। মানে রোকন 7 খুন করলেও বড়াম্মার কাছে মাপ। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় বড়াম্মা যেটা বলবে সেটাই হতো। বছরের বেশিরভাগ সময় বড়াম্মা আমাদের বাড়িতেই থাকতো। আর আমার আব্বার সঙ্গেও তার খুব হাসি মশকারার একটা নানি আর নাতি জামাইয়ের একটা সম্পর্ক ছিল। তো বড়াম্মার আমরা জন্মের পর থেকেই দেখছি যে বড়াম্মার কোনো দাঁত নাই। আমাদের বুদ্ধি হওয়ার পর থেকেই দেখি যে বড়াম্মার কোনো দাঁত নাই, একদম দাঁত ছাড়া। সে ওই যে হামানদস্তানে করে পান পিষে পিষে খেত, ঘুটনি বলতো, সেটাতে করে পান পিষে খেত। তো বড়াম্মা আসলে আমাদের বাড়িতে দিনে রাতে ঢুক 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 করে শব্দ হতো, পান ছেঁচার। তো এরকম আর কি, আমরা বড়াম্মার কাছে পান খাওয়ার জন্য বসে থাকতাম। তো যে কোনো টাকা পয়সা যেটাই বড়াম্মা নিয়ে আসুক, তার গ্রামের বাড়িতে জমি জমা, তারপরে গাছের ফল ফসল সব কিছু রোকনকে দিত, আমাদেরকে এক বিন্দুও দিত না। এমনকি বড়াম্মা মরে যখন যায় তার 1 বিঘা জমি সেটাও কিন্তু দিয়ে যায় আমার মাকে, যাতে কষ্ট না হয়, রোকনের যাতে কষ্ট না হয়, এই রকম আর কি। তো খুবই ভালোবাসতো রোকনকে বড়াম্মা। তবে আফসোসের ব্যাপার হচ্ছে, আজ এই ভিডিওর সম্পর্কে বলতে গিয়ে, মানে ভিডিওতে বলতে গিয়েও বলছি এই প্রসঙ্গে, রোকনের উচিত ছিল বড়াম্মার কবর জিয়ারত করতে যাওয়া, বড়াম্মা কবরে দেখতে যাওয়া। রোকন এখন বড় হয়ে গেছে, তার ছেলে হয়েছে 2টা, সে চাকরি করে, তার এখন অবস্থা বেশ ভালো, কিন্তু তার এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। রোকন, যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে একবার হলেও যাস, তোকে আমি রিকোয়েস্ট করছি, বড়াম্মার কবরের পাশে গিয়ে জিয়ারত করে আসিস। এটা তোর দায়িত্ব, বিশাল বড় একটা দায়িত্ব। এখন পর্যন্ত তোর যাওয়া হয়নি। এই ভালোবাসার মানুষটাকে তুই হারিয়েছিস, কিন্তু তার কর্তব্য পালন থেকে দূরে থাকিস না। তো বন্ধুরা, এরকম ছোটোখাটো কিছু মেসেজ কিন্তু আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি রাখতেই পারেন। তো আজকে আমি আমার ভাইয়ের জন্য এই মেসেজটা রাখলাম। তো সেই সঙ্গে রান্নাগুলোও করে নিলাম। দেখতেই পাচ্ছেন যে প্রথমে সাদা পোলাও অল্প একটু রান্না করেছি ইফতারিতে খাওয়ার জন্য। আর ইদানিংকালে ভাজা পোড়া খুবই কম খাওয়া হচ্ছে রমজান মাসে, যার ফলে অ্যাসিডিটি হচ্ছে না, খুব ভালোভাবে রোজাগুলো করতে পারছি। শুধু ফলমূল খাই, একটু সাদা পোলাও হলে হয়তো বা খাই, আর ছোলাটা খাওয়া হয়, ছোলা ভুনাটা প্রচুর খায় আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিম রান্না করে নিচ্ছি। তো ডিমটা এরকম ফালি ফালি করে নিচ্ছি। আর আমার ছোট ছেলেটা মাছ খেতে চায় না রোজার সময়, তো ও একটু ডিম পছন্দ করে, যার ফলে ডিমটা একটু রান্না করছি আজকে। মাছ রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে, সেটা আমরা খেয়ে নেব। আর মিষ্টি কুমড়াটা আমার ছাদ বাগানেরই ছিল। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ডিমগুলো কষিয়ে নিচ্ছি। আর যখন তাড়াহুড়ার উপরে থাকে, ইফতারির সময় প্রায় হয়ে এসেছিল, এই পর্যায়ে এই রান্নাটা করছিলাম, তাড়াহুড়ার উপরে সাইড থেকে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। এতে করে হয় কি, সময় সংক্ষেপ হয়, আলাদা করে পেঁয়াজ ভাজার মতো কোনো সময় লাগে না। ডিমটাও একদিকে ভাজা হয়ে যায়, ভুনা ভুনা হয়ে যায়, আর পেঁয়াজটাও কিন্তু সেই সঙ্গে ভাজা হয়ে যায়। একেবারে যে পুরাটাই লাল লাল করে ভাজতে হবে এমন না, 2-1টা যদি সাদা থাকে গায়ের রং, সেটাতে কোনো প্রবলেম হয় না। একটু ভাজা হলেই সেটার ফ্লেভারেই পুরাটা রান্নায় টেস্ট হয়ে যায়। একটু জিরা দিয়ে ভেজে নিলাম, আর এখন একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর একে একে এর মধ্যে একটু একটু করে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তো রোজা থেকে একটু অল্প অল্প করে বারে বারে দেই আর কি, যেহেতু চাখতে পারি না তরকারিটা কেমন হলো। তো এরকম করে দেই, আল্লাহ রহমতে কোনো দিন খারাপ হয় না, ভালোই হয় আলহামদুলিল্লাহ। একটু আদা রসুন জিরা বাটা দিয়েছি, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে একটু গুঁড়া মরিচ দিব, সামান্য একটু কাঁচামরিচ তো আগেই দিয়েছি পেঁয়াজের সঙ্গে, দেখতেই পেয়েছেন। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর 2টা মাত্র বড় সাইজেরই একটু আলু ম্যাশ করে রেখেছি, সেই আলুটা এর সঙ্গে দিয়ে দিব। তো আলুটা ম্যাশ করে রেখে একটু পানি দিয়ে গুলে রেখেছি, এতে করে দলা দলা হয়ে থাকে না, আলুটা বেশ ভালোভাবে মিশে যায় ঝোলের সঙ্গে, খুব দ্রুত, বাড়তি প্যারা হয় না আর কি রান্নার সময়। তো এইটা এখন মিশিয়ে নেব। আর এরই সঙ্গে আমি আরও একটা সবজি অ্যাড করব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কি অ্যাড করতে চাচ্ছি। তো এই সময় সবচাইতে সেরা সবজি আর পুষ্টিকর সবজি হচ্ছে সজনে ডাঁটা। তো এখানে 4টে ছোট ছোট 12 মাসি সজনে ডাঁটা আমি দিয়েছি, এগুলো আমার ছাদ বাগানের। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি দারুচিনি দিব এর সঙ্গে, 2-3 টুকরা, আর 2টা সাদা এলাচ।
এলাচ দুটো আমি থেতো করে নিচ্ছি। একদম বিচিগুলো সুন্দরভাবে এলাচের বিচিগুলো ফেটে গেলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এভাবে আপনি অল্প মশলাতেই খুব বেশি সুন্দর ফ্লেভার পাবেন। তো আপনার যেখানে 8টা মশলা লাগবে, সাদা এলাচ লাগবে, সেখানে কিন্তু আপনার 4টা দিলেই হয়ে যাবে। আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি আগে না করে থাকেন, আর যারা করেন তারা তো করেনি। তো দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর দ্বিতীয়বার তরকারিতে ঝোল বা পানি কোনো কিছুই দেইনি। ওই প্রথমবারে যে মশলা দিলাম ওইটুকুর মধ্যেই আর কি রান্নাটা হয়ে যাচ্ছে। পুরাটা রান্না খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে মাখো মাখো হয়েছে, দেখতে পাচ্ছেন এখন। তো এরকম করেই আর কি আমি নামিয়ে নেব। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো একটুখানি ভাজা জিরার গুঁড়া নিয়েছি, নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এরই সঙ্গে আমি পাশের চুলাতেই ওই যে মাছ দিয়ে রান্না করছি আর কি, মিষ্টি কুমড়া, সেখানেও একটুখানি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটুকুই ছিল আমার আজকের রান্নাবাড়ি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন সেটা। একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।